মুহূর্তে কেমন চলছে? এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় কেমন চলছে গণভোটের প্রচার? আলোচক হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজকে। এছাড়াও আমাদের সঙ্গে থাকছেন জ্যেষ্ঠ প্রতিবেদক প্রথম আলোর রিয়াদুল করিম। আর এসব নিয়ে আজকের বার্তা কক্ষে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি বার্তা কক্ষের আজকের আলোচনায় কেমন চলছে গণভোটের প্রচার। আমরা প্রথম আলোচক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথম আলো স্টুডিওতে। ধন্যবাদ। আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক যে প্রচার কার্যক্রম সেটিরও সমন্বয়ক এবং আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন সারা দেশে। আমার প্রশ্ন হচ্ছে গণভোট সংক্রান্ত যে প্রচার সেখানে আপনারা সাধারণ যারা ভোট মানুষ তাদের কাছে ঠিক কোন বার্তা নিয়ে যাচ্ছেন, বিশেষ করে যারা ভোটার? আমাদের প্রথম এবং প্রধান বার্তাটা হচ্ছে এই যে বাংলাদেশে গত 54 বছর ধরে যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের প্রয়োজন আছে কিনা। বাংলাদেশের মানুষ কিন্তু বারবার বলেছেন যে আছে। কিভাবে বলেছেন? ধরুন 90-এর গণ অভ্যুত্থানকে যদি আপনি অন্তর্ভুক্ত করেন, মানুষ কিন্তু পরিবর্তন চেয়েছিলেন। কেবলমাত্র ক্ষমতার থেকে একজনকে সরিয়ে দিয়ে আরেকজনকে বসানোর কথা তারা বলেননি। আপনি যদি ওই সময় 3 দলীয় বা 3টি জোটের যেই ঐকমত্যটা হয়েছিল, চুক্তি হয়েছিল এক অর্থে, সেখানেও দেখবেন কিছুটা ইঙ্গিত ছিল। একেবারে রাষ্ট্র ব্যবস্থা পুরোটা বদলে ফেলার কথা বলা হয়নি, কিন্তু শাসন ব্যবস্থায় পরিবর্তনের কথা বলা হয়েছে। পরবর্তী সময় যেটা ঘটেছে সেটা হচ্ছে আমরা দেখেছি 15 বছর ধরে 1991 থেকে 2006 আমাদের প্রতিষ্ঠানগুলি তৈরি হলো না, দুর্বল থাকলো, গণতান্ত্রিক প্রক্রিয়াটা এক কদম আগাই, 2 কদম পিছায়, 2 কদম আগাই, 1 কদম পিছের মধ্যে চলে গেল। এবং তারই যে প্রতিফলন সেটা আমরা 16 বছর দেখেছি। কাঠামোগত দুর্বলতা যদি থাকে তাহলে গণতন্ত্র আপনি প্রতিষ্ঠা করতে পারবে না। তার মধ্যে যদি একটি রাজনৈতিক দল তার আদর্শিক ভিত্তি হয় স্বৈরতন্ত্র, একদলীয় ব্যবস্থা, তখন সেটা একেবারে অসম্ভব। এবং সেক্ষেত্রে সংবিধানকে ব্যবহার করা হয়, আইনকে ব্যবহার করা হয়, বিচার বিভাগকে ব্যবহার করা হয়, করে কি দাঁড়ায়? সেটা হচ্ছে একটা ভয়াবহ জবাবদিহিহীন রাষ্ট্র, এক কেন্দ্রিক ক্ষমতা। মানুষ সেটা চান না, মানুষ সেটা কোনো অবস্থাতেই চান না। তারা নির্বাচনে ভোট দিতে চান, তারা দেখতে চান যে বিচার বিভাগটা কাজ করছে। তো এইটাই হচ্ছে আমাদের কথা, যে আপনি যেহেতু চান, আপনি পরিবর্তন চান, যে কারণে 2024 সালের গণ অভ্যুত্থান হয়েছে এই দেশে, এতগুলো প্রাণ গেছে। শুধু জুলাই আগস্টকে বিবেচনা করলে হবে না। 16 বছর ধরে গুম, খুন, হত্যা, মানুষ যেভাবে নিপীড়িত হয়েছে, মানুষ এই ব্যবস্থাটা থেকে বেরোতে চান। এটাই হচ্ছে মূল প্রশ্নটা। যখন হ্যাঁ আর না, তখন আসলে প্রশ্নটা কি? প্রশ্নটা ওই 4টা বিষয় নাই, 4টা বিষয়কে আপনি মিলিয়ে দেখুন। একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা পরিবর্তন, যেটা মানুষ চাইছেন। তো আমরা যেটি যদি বিস্তারিত আলোচনা করি, আপনার নেতৃত্বে আমরা দেখেছি দীর্ঘদিন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা লক্ষ্য করেছি যে প্রায় 30টা দল এবং প্রায় মাসের পর মাস ধরে দীর্ঘ আলোচনা হয়েছে। কিন্তু কোনো ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট ছিল, কোনো ক্ষেত্রে একমত হতে পারেননি অনেকে, বা এটা ভোটের মাধ্যমে সমাধান হবে। যখন গণভোট বলা হচ্ছে তখন তো কেউ না ভোটেরও অপশন থাকছে। মানে হাঁ দিবেন অথবা না দিবেন। আপনার মানে অনেক দলও এরই মধ্যে হাঁ ভোটের প্রচারে এসেছে, সরকার তো করছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই ব্যাখ্যাটা আসলে কি, যে অনেকেই প্রশ্ন তুলেছেন সরকার আসলে কোন একটি পক্ষের হতে পারে কিনা? এই সরকার যে হাঁ ভোটের প্রচারে যাবে, এই প্রশ্ন অনেকে তুলেছেন, যদিও কিছু উত্তর এসেছে। বাট আপনার কাছ থেকে একটা এর ব্যাখ্যাটা জানতে চাই। 3টা বিষয় বলি। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে এই সরকারের সাথে আপনি অন্য যে কোনো সরকারের তুলনা করলে সবচেয়ে বড় ভুলটা করবেন। আমি বরঞ্চ একটু বাড়িয়ে বলি, রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। 1400 মানুষের প্রাণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। 24 গণঅভ্যুত্থান। তার আগে যে মানুষগুলো গুম হয়েছে, যে মানুষগুলো যারা সন্তান হারিয়েছেন, যারা প্রাণ দিয়েছেন, তারা তো একটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি করেননি। তারা কি তৈরি করেছেন? তারা তৈরি করেছেন এমন একটা সরকার, আমরা একটা অন্তর্বর্তী সরকার বলছি, কিন্তু তারা একটা ক্লিয়ার এজেন্ডা দিয়েছেন, একটা ম্যান্ডেট দিয়েছেন তাকে। ফলে সেই ম্যান্ডেটটা কি? এটা হচ্ছে প্রথম কথা। ম্যান্ডেটটা হচ্ছে সংস্কার, বিচার
এবং নির্বাচন। জি। এই ৩ টির কথাই বারবার বলা হচ্ছে শুরু থেকে। কারণ এটাই ম্যান্ডেট। মানুষ নির্বাচন করতে পারেনি, একটা সুষ্ঠু নির্বাচন চান। সরকারকে নির্বাচন করে নির্বাচন কমিশন। সরকার অনুকূল পরিবেশ তৈরি করে, সেটা সরকার করে নির্বাচন কমিশনকে দায়িত্ব দেয়। বিচার কি সরকার করে না, সরকার নির্বাহী বিভক্ত বিচার করে না, বিচার করবে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, আদালত করবে। কিন্তু আদালতের যে সাহায্য সহযোগিতাটা দরকার, পরিস্থিতি দরকার, সেটা সরকার তৈরি করে। বাকি থাকলো কি? বাকি থাকলো সংস্কার। এই যে সংস্কার, এবার দ্বিতীয় প্রসঙ্গটাতে আসি। এই সংস্কার কি সরকার চাপিয়ে দিচ্ছেন? না। আপনি উল্লেখ করলেন মাসের পর মাস ৩০টি রাজনৈতিক দল বাংলাদেশে যা ঘটেনি ৮ থেকে ৯ মাস ধরে ৮ থেকে ৯ মাস ধরে, আরো আগের থেকে যদি আপনি ধরেন সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার, এই ৬টি কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের এক ধরনের ইন্টারাকশন হয়েছে। এই যে রাজনৈতিক দলগুলোর সাথে ইন্টারাকশনের মধ্য দিয়েই তো সনদ। ভিন্নমত আছে, কিন্তু এজেন্ডাটা তো তৈরি হচ্ছে, সংস্কারের এজেন্ডা। তাহলে দ্বিতীয় বিষয়টা হচ্ছে, এটা তো সরকার কেন প্রচার করবেন না? সরকারের এজেন্ডা তো নয়, সকলের এজেন্ডা। তাতে কি বিরোধিতা আছে? অবশ্যই থাকবে, কেউ কেউ হয়তো বিরোধিতা করবেন। আমরা এখন পর্যন্ত বিরোধিতা দেখতে পাইনি, আমি অন্তত পক্ষে পাইনি। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় বিষয়ে আপনি যদি বলেন, কেউ কেউ বলছেন যে সরকার কি পারে, আমাকে বলুন কোন আইন সরকারকে বাধা দিচ্ছে? বাংলাদেশের সংবিধান যে আদেশের অধীনেই নির্বাচন হচ্ছে, যে অধ্যাদেশের অধীনেই গণভোট হচ্ছে, যেই আরপিওর ভিত্তিতে হচ্ছে, কোথাও কি লেখা আছে গণভোটের সরকার প্রচার করতে পারবে? আচ্ছা, অর্থাৎ তাহলে মানে নীতিগত জায়গায় আসলে কোনো বাধা নেই, আইনগত জায়গায় কোনো বাধা নেই। আমরা এই জায়গায় একটি উদাহরণ দিই, কিছু মনে করেন। 1991 সালে বাংলাদেশে একটি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটা গণভোট হয়েছিল। একটা বড় রকমের সংস্কারের নির্বাচন, কিন্তু সেটা সেই গণভোট। আমরা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় যাচ্ছি। এটা ছোটখাটো ব্যাপার তো নয়, এটা অনেক বড় পরিবর্তন, অবশ্যই বড় পরিবর্তন। আপনি একটা অনুচ্ছেদ বদল করে দিলেন, সব হয়ে গেল তা না। সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং আমি তো বলি বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন, আমরা এই ম্যান্ডেটটা চাই, এই পরিবর্তনের পক্ষে ভোট দিই। আমরা একটু এই প্রসঙ্গটা যে আলোচনাটা করলাম, এবং আমি আপনার কাছ থেকে শুনলাম একটা বিস্তারিত ব্যাপার, এবং এইটা দলগুলোর সাথে আলোচিত হয়েছে, দলের প্রতিনিধিরা সেখানে গেছে, তারা রাজনীতিবিদ, বিষয়গুলো সম্পর্কে জানবেন। কিন্তু যারা ভোট দিবেন, আমি একজন গৃহিণীর মন্তব্য পড়াই, ফারহানা কলি, তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনে দিন ওই একই দিনে গণভোট হবে, সেটা আমি শুনেছি, কিন্তু গণভোটের কোনো প্রচারণা এখনো পাইনি, কিভাবে ভোট দিব সেটাও পুরোপুরি জানি না। এরকম অনেক মানুষের আমরা কিছু কিছু কেস স্টাডি পেয়েছি। আমাদের সাথে আছেন জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম, তার কাছে একটু জানতে চাই, রিয়াদ, আপনি তো সাধারণ মানুষের সাথে কথা বলছেন, যাচ্ছেন, এই বিষয়গুলোতে কাজ করছেন, সাধারণ মানুষের দিক থেকে বলবেন যে এই প্রশ্নগুলো বেশি হয়ে গেছে, চারটা এতগুলো জিনিস আমরা কিভাবে বুঝবো, এই ধরনের বেশ কিছু মতামত আমরা দেখছিলাম, তারা আসলে ঠিক কি বলেন? হ্যাঁ, আসলে এটা হচ্ছে যে গণভোট যে হচ্ছে, আপনি জানেন যে 48টা সংবিধান সম্পর্কিত প্রস্তাব, যে সংবিধানের সংস্কার আসবে, এই প্রস্তাবগুলো আসলে বেশ বিস্তৃত। যদিও গণভোটের যে প্রশ্ন প্রচার করা যে প্রশ্ন ঠিক করা হয়েছে সেখানে 4টা বিষয়, কিন্তু বস্তুত এখানে হচ্ছে যে 48টা সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাব আছে। এগুলো সাধারণ মানুষের জন্য একটু জটিল না, বেশ জটিলই বলতে হয়। প্রথমত হচ্ছে যে এখানে এই বিষয়গুলো খুব বেশি প্রচার এখনো হয়নি, যদিও স্যার বলেছেন এবং সরকারের দিক থেকে আমরা প্রচারের বিভিন্ন উদ্যোগ দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের বেশ কয়েকজন প্রতিনিধি ঢাকার বাইরে আমরা অনেকের সাথে কথা বলেছি যে গণভোট সম্পর্কে আপনারা কি জানছেন, কি বিষয়। তো অনেকেই বলছেন যে আসলে তারা জিনিসটা ক্লিয়ার না, যে গণভোট, হ্যাঁ একটা জানেন যে গণভোট হবে, এটা জানেন, কিন্তু গণভোটটা কেন, হ্যাঁ সংস্কারের জন্য হবে, কি সংস্কার সেটা জানেন না। আবার অনেকে বলছেন যে ভোটটা কিভাবে দিতে হবে সেটা তারা জানেন না, কারণ গণভোটটা আসলে সবসময় হয় না। গণভোট আমাদের 3বার হয়েছে। সো এটা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের কনফিউশন এখনো আছে, এবং এখানে যে সরকারের যে প্রচারটা হচ্ছে সেটা আসলে ঠিক মানুষের দোরগোড়ায় কতটুকু পৌঁছাচ্ছে সেটা নিয়েও এক ধরনের প্রশ্ন আছে। তারা যাচ্ছেন ঠিক আছে, কিন্তু সেটা আসলে কতটুকু ইফেক্টিভ হচ্ছে এই প্রচারটা, আমার মনে হয় যে সেটা দেখা উচিত। কারণ যেমন আমরা ফেনীতে দেখেছি। জি জি
জি, রিয়াদুল করিম। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একটু অধ্যাপক আলী রিয়াজ আপনার কাছে আসছি। এই বিষয়টা নিয়ে দুটো বিষয়। একটি হচ্ছে যে জাতীয় সংসদের যে নির্বাচনের যে প্রচারণা যেটি আনুষ্ঠানিক প্রার্থীরা যেটি যান সেটি এখনো শুরু হয়নি। ২২ তারিখ থেকে শুরু হবে। তখন হয়তো তাদের বিষয়টি বোঝা যাবে। কিন্তু এই গণভোটের প্রচারের ক্ষেত্রে তো এই মুহূর্তে বাধা নেই। যে কেউ করতে পারে। আমরা এর মধ্যে দেখলাম ২-১ টি দল এর মধ্যে হাঁ ভোটে প্রচারের ক্ষেত্রে তারা কথা বলছেন। গণমাধ্যমে আসছে এই বিষয়গুলো। কিন্তু কোন দল যারা বিশেষ করে এই দীর্ঘ আলোচনার সময়ে কোন বিষয়ে একমত হতে পারেননি, বিশেষ করে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আমি বিএনপির কথাই বলছি। আ সেইটা আসলে কোন বাধা হবে কিনা? আমি তো মনে করি না। আমি রিয়াদুল করিমের ২-৩ টা বিষয় আমি একটু হুম। খোলাসা করি যদি আমাকে সুযোগ দেন। জি, ১ম নিশ্চয়ই। বিষয় হচ্ছে যে এই যে ৪ টি প্রশ্ন এটা নিয়ে লোকজনের মধ্যে এক ধরনের কনফিউশন আছে জি। বলে মনে হচ্ছে। এবং আমার তো মনে হয় যতটা না কনফিউশন আছে তার চেয়ে বেশি আমরা বলছি। আচ্ছা। কারণ ধরুন বাংলাদেশে ৩ বার গণভোট হয়েছে তো। জি। একবার ১৮ দফার উপর আরেকবার ১৯ দফার উপর। হুম। তো আপনার কি মনে হয় বাংলাদেশের মানুষ ১৮, ১৯ দফা প্রত্যেকটা বুঝে তার ইমপ্লিকেশন জেনে তারপরে সিদ্ধান্ত নিয়ে যে ১৭ টা একমত, ১৮ টায় আমি একমত অতএব আমি না দেব বা হ্যাঁ দেব, তা কি হয়েছে? কিন্তু বৈশ্বিকভাবেও জি। যদি হুম, আপনি হুম, দেখেন পৃথিবীতে যখন একটা সংবিধান হুম, অ্যাপ্রুভালের জন্য দেয়া হয়, হুম। জনগণের সম্মতির কি হয়? ১৩০ টা ১৪০ টা জি। ধরেন কেনিয়ার সংবিধান, হুম, তিউনিসিয়ার সংবিধান হুম, হুম। আর সংবিধানে কখনো একটা দুটো জিনিস থাকে না। একটা দিতে অনেক কিছু অনেক থাকে। বিষয় থাকে। হুম। প্রশ্ন এখন এই ৪ টা প্রশ্ন সংকট না। প্রশ্নটা হচ্ছে যে ৪ টা জায়গায় ক্লাস্টার করা হয়েছে। ওকে। ক্লাস্টারটা করা হয়েছে কিভাবে? প্রাতিষ্ঠানিক জায়গাগুলো একটা বিষয়ে সবচেয়ে বেশি আলাপ আলোচনা হয়েছে হুম, এবং এক ধরনের ভিন্নমত থেকে গেছে উচ্চকক্ষ। হুম, এবং সেই জায়গায় সেখানে প্রশ্নটা কিন্তু আলাদা করে সুস্পষ্টভাবে হুম। আছে কিন্তু জি। ব্যালটেও থাকছে যে কি করবে? হুম। এইটা এই যে উচ্চকক্ষ কতজন সদস্য হবে, এবং তারা কি করবেন? কি করবে? এটাও লেখা আছে। আচ্ছা। ফলে সেটা খুব হুম, সুস্পষ্ট। এগুলি হচ্ছে ধরুন প্রশ্নের ক্ষেত্রে যে কথাগুলো বলা হুম, হয় আমি সেটার সাথে ভিন্নমত পোষণ করি এই কারণে যে এগুলি আসলে লোকজনের কাছে আসলে পৌঁছানোর বিষয়টা কি? আবারও বলি, পৌঁছানোর বিষয় কিন্তু একটাই। হুম, মানুষের কাছে জানতে চাইতে হবে এবং আমরা হ্যাঁ না ভোটের মধ্য দিয়ে কি জানতে চাচ্ছি? হুম। আপনি পরিবর্তন চান কি চান না? এটা ওকে। হচ্ছে খুব সিম্পল প্রশ্ন। এই অবস্থা হুম। যদি অব্যাহত থাকে তাহলে কি হবে? অব্যাহত থাকবে ফ্যাসিবাদী শাসন ফেরত আসার পথ থাকবে। আমি যদি একটু স্পেসিফিক করি আপনাকে, যেমন এর আগে ১৯৮৫ সাল, ৭৭ সাল এবং ৯১ সালে গণভোট হচ্ছে বাংলাদেশে। দুটো বৈশিষ্ট্য আছে। সেখানে এই সব জায়গাতেই উম একটি প্রশ্ন সামনে ছিল। যেমন ৭৭ সালে ছিল আ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান বীরুত্তম এবং তার দ্বারা প্রবর্তিত নীতি এবং কার্যের প্রতি আপনার আস্থা আছে কিনা? আস্থা রাখেন কিনা? এরকম একটা প্রশ্ন। ৮৫ সালে ছিল একই রকম তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের নীতি এবং আদর্শের প্রতি আপনার আস্থা আছে কিনা? এরকম ধরনের। তো ৯১ একটি প্রশ্ন। সেই ক্ষেত্রে একটু ইন্টারাপ্ট করি। জি, দেখুন, হ্যাঁ, নীতি এবং আদর্শের প্রতি হ্যাঁ, আস্থা আছে কি? হ্যাঁ, হ্যাঁ। নীতি এবং আদর্শ এই কথাটি উল্লেখ ছিল। তাই তো? হুম, জি। তো জিয়াউর রহমানের নীতি এবং আদর্শের প্রত্যেকটা ব্যাখ্যা করে লোকজনকে কি বোঝানো হয়েছিল? হুম, প্রয়োজন হয়নি। হুম, কারণ হচ্ছে সব মিলে মানুষের কাছে প্রশ্নটা রাখা হুম, হয়েছিল যে এখন যিনি ক্ষমতায় আছেন তিনি কিছু নীতি নির্ধারণ করেছেন এবং হুম, তার একটা আদর্শিক ভিত্তিতে তিনি আস্থার জায়গাটা বুঝতে হুম, চাচ্ছেন। আপনি যদি আস্থা রাখেন তিনি ক্ষমতায় থেকে সেটা বাস্তবায়ন করবেন। জি। একই হুম, আপনার হুম, হুম, জেনারেশনের ক্ষেত্রে। ৯১ এর ক্ষেত্রে কি হয়েছিল? ৯১ বলা হুম। হয়েছিল যে সংবিধান পরিবর্তন করে আপনি সংসদীয় ব্যবস্থায় যেতে চান কি চান হ্যাঁ না? বা না এরকম। হ্যাঁ, হুম, সবসময়ই গণভোট হুম, পৃথিবীতে তার নোর মধ্যেই থাকে। হুম, তুরস্কে গণভোট হচ্ছে যেখানে আপনি ছিল কি আপনার নির্বাহী বিভাগের ক্ষমতা হুম, বাড়ানো হচ্ছে, বিচার বিভাগের ক্ষমতা কমানো হচ্ছে ইত্যাদি। ১৮ টা প্রশ্ন। হুম, ১৮ টা হুম, বিষয়ে হুম, কিন্তু প্রশ্ন কিন্তু একটা। হুম, হ্যাঁ বা না? হুম। তাহলে গণভোট বিষয়টাই কিন্তু আসলে তাই। অর্থাৎ ওই যে ৪ টির জন্য আলাদা উত্তর, আলাদা প্রশ্ন মানে এক ধরনের পরীক্ষা দেওয়ার মতো বিষয় নয়। আপনি না এটি এটা বলছেন। পরীক্ষার আমরা হ্যাঁ। বরঞ্চ ৪ টা ক্লাস্টার করে হুম, লোকজনকে বোঝানোর চেষ্টা করব। কিছু হুম, বিষয় হচ্ছে প্রাতিষ্ঠানিক। হুম, কিরকম? যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রশ্নটা এক হুম, জায়গায়। হুম, নির্বাচন কমিশন হুম। এগুলি বিরোধী দলের সাথে আমরা দুটো একত্র বিষয় খুব জনপ্রিয় দেখেছি। একটা হচ্ছে যে যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আরেকটি হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভারসাম্য থাকবে। কিন্তু ভারসাম্যটা কি সেটা ব্যাখ্যা না। মানে মানুষ ভারসাম্য চায় কিনা? মানে হ্যাঁ, বিষয়টা। ভারসাম্য হ্যাঁ, এখন ভারসাম্যের কিছু ডিটেইলস আছে জি, জি, সনদের জি। মধ্যে।
আবার আপনি যদি নীতিগতভাবে সিদ্ধান্ত নেন, হুম, হুম। তাহলে সনদে আটকে যেতে হবে তা আমরা কিন্তু বুঝি। সনদে ওকে, যতটুকু আছে সেটুকু বাস্তবায়নের পরে আরো অনেক কিছু করা যায়। ওকে। যাদের হুম, উপর জনগণ এই দায়িত্বটা দেবেন, হুম, তারা যদি দেখেন যে এর চেয়ে অনেক কিছু করতে হবে আমাদের, ওকে, করবেন। কারণ মানুষ তাদেরকে বলে দিচ্ছেন যে আমরা ভারসাম্য চাই। ওকে। চান কিনা এটা আমরা জিজ্ঞাসা ওকে। করছি। আমি এবারে একটা প্রশ্নে আসতে চাই। সেটি হচ্ছে যে এই প্রচারের ক্ষেত্রে যেহেতু এখন প্রচারের সময়টাই চলছে, প্রচারের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে আমরা দেখলাম যে এক ধরনের বিজ্ঞাপন এসছে যে তারা বলছেন তাদের যারা কর্মকর্তা তারা সাধারণ মানুষকে বোঝাবেন এবং ভোটের পক্ষে ক্যাম্পেইন করবেন। মানে হ্যাঁ ভোটের জন্য সরাসরি বলা হচ্ছে। এবং সরকারি কর্মকর্তারাও এই প্রচারে অংশ নিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে কোন সরকারি কর্মকর্তা এরা আবার নির্বাচনে যখন দায়িত্ব পালন করবেন তারা এদের মধ্যে অংশ থাকবে। তো নির্বাচনে যিনি দায়িত্ব পালন করবেন সেটি আসলে তারাই যদি প্রচার চালান তাহলে এটি আসলে সাংঘর্ষিক হবার সুযোগ আছে কিনা? নেই, নেই কিভাবে? তার হ্যাঁ, কারণটা হচ্ছে হুম, এই। প্রথম কথা হচ্ছে তারা কিন্তু কোন দলের হয়ে করছে না। ওকে, ব্যালট থাকছে ২ টো। হুম, একটা গোলাপি, একটা সাদা। ২ রঙের, হ্যাঁ, আপনি নাগরিক হিসেবে হুম, প্রজাতন্ত্রের কর্মচারী হন, ব্যাংকের কর্মচারী হন, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হুম, হন, সাংবাদিক হন, শিক্ষক হন, আপনি সাদা ব্যালটে তো কাউকে না কাউকে ভোট দেবেন। হুম, আমরা বলছি না যে এটা আপনি দিতে পারবেন হুম, না। অবশ্যই দেবেন। এটা আপনার চয়েস। হুম, আর বাকি যেটা হচ্ছে যে গোলাপি ইস্যুতে কি হচ্ছে? সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মধ্য দিয়ে যে এজেন্ডা তৈরি হুম, হয় সংস্কারের, যে সংস্কার করার জন্য এই সরকার এসেছে, জি, তার দায়িত্ব পালনের জন্য সরকার বলছে আপনারা হ্যাঁ বলুন। কারণ আপনারা পরিবর্তনটা চাইছেন। জি, পরিবর্তনটার জন্য আপনাদের হুম, প্রতিনিধিদেরকে এখানে একটা বিশেষভাবে বিবেচনা রাখতে হবে। সরকার কিন্তু বলছে না যে আপনারা হ্যাঁ বলুন, হুম, আমরা আগামী ৩ বছর থাকবো। কিছু বিভ্রান্তিকর এটা প্রচারণা, আমি হ্যাঁ, মিথ্যা প্রচারণা দেখেছি হ্যাঁ, যে এটা হলে নাকি অধ্যাপক ইউনূস আরো ৫ বছর থাকবেন। তো অধ্যাপক ইউনূস নির্বাচনের পরে থাকবেন না। এটা উনি বহুবার বলেছেন। আর ২য় বিষয় যেটা সেটা হচ্ছে সাংঘর্ষিক হচ্ছে না এই কারণে যে উনি তো যে প্রচারটা করছেন, সে প্রচারটা হচ্ছে যে এটা ইতিবাচকভাবে আপনারা ভোট দিলে এইটা পাবেন। হুম, এখন যেকোনো কেউ তো সিদ্ধান্ত নিতেই পারে যে, "না হুম, আমি দেব না" বা "আমি নাতে দেব।" হুম, সেটা তো তার যে চয়েস আছে। হুম। ব্যালটে তো দুটো এই ২ টো থাকবে। অপশন থাকছে হ্যাঁ এবং না দুটো হ্যাঁ থাকছে। এবং না। এমন তো না। এবং এটাও খেয়াল করে দেখুন যে অতীতে ২ ব্যালট আলাদা ব্যালট বাক্স আলাদা করা হয়েছিল। আমরা হুম, কিন্তু হুম। তা করছি না। এবারে একই ব্যালট বাক্সে যাচ্ছে। হ্যাঁ অথবা না, হুম। একই ব্যালট থেকে একই বাক্সে, এবং সেটা আবার কোন বাক্সে? সেটা হচ্ছে যে বাক্সে আপনি সাদা ব্যালটটা সাদা যোগ ব্যালটটা করবেন। দিচ্ছি নাকি। এবারে একটু এইভাবে আসি যদি একটু ক্রিটিক্যালি ওয়েতে দেখা হচ্ছে। কারণ আপনি এর মধ্যে সামাজিক মাধ্যম বলতে এটার একটা প্রভাব বাংলাদেশে আছে। খুব ভালোভাবে আপনি নিজেও জানেন। জামায়াত ইসলাম এবং নাগরিক পার্টি এনসিপির অনেকে গণভোটের ক্ষেত্রে হ্যাঁ ভোট দেওয়ার ব্যাপারে প্রচারণা চালাচ্ছেন এবং তারা একসময় বলেছিলেন জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি ইসলামী দল যে আলাদাভাবে এই ভোটের গুরুত্ব এত বেশি যে নভেম্বরে এই নির্বাচনটা হওয়ার কথা। সেটি হয়নি, একসাথে হচ্ছে। আ এখন সরকারের ইচ্ছাই হচ্ছে কিন্তু বিএনপির অনেকেই চান না। সোশ্যাল মিডিয়ার অনেকে এই ধরনের প্রচারণায় আসছে। যদিও বিএনপির একেবারে আ মহাসচিব পর্যায় থেকে সেটিকে অস্বীকার করা হয়েছে। কিন্তু এই যে প্রচারণা সেটির জন্য একটা কাউন্টার প্রচারণা দরকার বা আসলে আপনাদের কোনো এখানে একটা ভীতির ব্যাপার থেকে যাচ্ছে কিনা যে বড় দলগুলোর যারা প্রার্থী তারা সরাসরি যখন মানুষের কাছে যাবে নিজের ভোট চাইবে নাকি হা নার জন্য ভোট চাইবে? এইটা আসলে বেশি প্রায়োরিটাইজ হয়ে যাচ্ছে কিনা আপনার মনে হয় কিনা? দেখুন, এই ক্ষেত্রে যারা নির্বাচনের প্রার্থী হুম, হবেন, তারা তো বিজয়ী হওয়ার আকাঙ্ক্ষা থেকে প্রার্থী। অবশ্যই। হুম, তাদের প্রচারণা করবেন না? করবেন। অবশ্যই দলের করবে। আদর্শের কারণে করবেন, ব্যক্তি নিজে হুম, প্রতিষ্ঠিত হওয়ার জন্য করবেন। ফলে সেটা কি প্রায়োরিটি পাবে? হ্যাঁ, প্রায়োরিটি পাবে। এটা হচ্ছে বাস্তবতা। এটাকে অস্বীকার করে আমি হুম, যদি বলি যে, "না, উনারা আগে গণভোটের কথা বলবেন, হ্যাঁ, হুম, না ভোটের কথা বলবেন। হুম, হুম। বলবেন যে টিক চিহ্নে মানে এই সিল দিন। হুম, সিল দিন।" হুম, হ্যাঁ? তো তাদের দলের প্রতীকের কথা বলবেন। আমাকে যখন অনেকে জিজ্ঞাসা করেছে যে, "আচ্ছা গণভোটের মার্কা কি?" বাংলাদেশের মানুষ তো মার্কা দেখে ভোট দেন। হুম, তো হুম। আমি বলছি গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। ওই আচ্ছা। তার পাশে যে জায়গাটা থাকবে হ্যাঁ। বাস আপনারা সেটার মতো ওইটা ইসে করে টিক চিহ্ন ওইখানে দিন। হুম, আপনি যেমন আপনার দলের প্রতীকের ক্ষেত্রে হবে। তো তারা এই প্রচারণাটা কিন্তু তারা এই প্রচারণাটাও আমরা আশা করি করবেন। আচ্ছা। যে আপনারা এই যে গোলাপি ব্যালটে ভোট দিন। ওকে। ভোট দিয়ে আপনার মতামত দিন। তারা যেহেতু অংশীদার, হুম, 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 দেখুন এই যে জাতীয় সনদ, এই জাতীয় সনদ ২ ভাবে লেখা হয়েছে। হুম। একটা হচ্ছে কালো কালিতে ছাপা, আচ্ছা। কিন্তু রক্তের অক্ষরে লেখা।
আপনি অনেক ভালো কথা বলেন। আমি এবার একটু আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক আছেন রিয়াদুল করিম। আপনার কাছে যেতে চাই। আপনি কোনো প্রশ্ন করতে চান সেটি করতে পারেন। আর আপনার কাছে আমার একটু প্রশ্ন যে আ আপনার এর আগের যে লেখাগুলো যে রিপোর্টগুলো এসেছে তার মধ্যে একটি রিপোর্টে আমি দেখেছিলাম যে গণভোট প্রতীকী ভোটে পরিণত হচ্ছে কিনা অন্যান্য প্রচারণা যে প্রশ্নটা আমি করেছিলাম, সেইরকম মাঠের কোনো আওয়াজ বা অনেক গবেষকও এই ধরনের প্রশ্ন তুলেছেন। অনেকগুলো এই যে প্রশ্ন বেশি থাকা, কম থাকা বা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে বাধা এগুলো নিয়ে। হ্যাঁ, একটা তো আছেই। রাজনৈতিক দল আসলে হচ্ছে কি যে ভোটের প্রচারটা একদম মানুষের দোরগোয়ারে পৌঁছাতে দোরগোয়ারে মানুষের দরজায় পৌঁছাতে হলে আপনার হচ্ছে রাজনৈতিক দলগুলোকেই আসলে রাজনৈতিক দলগুলোর পক্ষে যতটা সম্ভব তারা একেবারে রুট লেভেলে যেভাবে সম্পৃক্ত থাকেন, সরকারের পক্ষে অতটা সম্ভব কিনা সেটা তো অবশ্যই একটা প্রশ্ন আছে। তো এর মধ্যে গতকাল আপনি যদি খেয়াল করেন, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে গণভোটের প্রচার চালানো বিএনপির দায়িত্ব না। হ্যাঁ, এটা দায়িত্ব না, সেটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে সরকার এদিক থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের আলোচনা আমরা এর আগে দেখেছি যে সংস্কার প্রশ্নে একাধিকবার দলগুলোর সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা বসেছেন, মানে ঐক্যমত্য কমিশনের বাইরে গিয়েও বসেছেন। তো এই ধরনের কোনো উদ্যোগ দলগুলোর সঙ্গে নিয়ে নেবেন কিনা সেটা আমি জনাব আলী রিয়াজ স্যারের কাছে আমি এটা জানতে চাই। আরেকটা বিষয় হচ্ছে যে ওই প্রশ্নটা অনেকেই করছেন যে যেটা আপনি ইতিমধ্যে বলেছেন যে সরকার প্রচার চালাতে পারে কিনা, আমরা স্যারের কাছ থেকে এটা একটা ব্যাখ্যা পেয়েছি, কিন্তু এটা নিয়ে আমার মনে হয় যে প্রশ্ন থেকে তারপরেও কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। আর গণভোটের যে প্রচার প্রচারণা এটা প্রতীকী, গণভোটটা প্রতীকী হয়ে যাচ্ছে কিনা, মূল বিষয়টা হচ্ছে যে আসলে প্রতীকী হয়ে যাবে আমি তা মনে করি না। এখানে মানুষ একেবারে বুঝে না সেটা ঠিক না। হ্যাঁ, এই বিষয়টা বেশ জটিল। এটা ঠিক আছে যে বিষয়টা জটিল। এটা আরো সহজভাবে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় এটা নিয়ে সরকারের কি পরিকল্পনা আছে, সেটা যদি স্যার আমাদের কাছে একটু ব্যাখ্যা করেন। জি, নিশ্চয়ই। আমি যাচ্ছি উনার কাছে। জি। আমাদের দিক থেকে যে উদ্যোগটা আছে, প্রথমেই রাজনৈতিক দলগুলোর হুম, সাথে যোগাযোগের বিষয়। আমাদের সঙ্গে যোগাযোগটা আছে হুম। অনানুষ্ঠানিক। সেরকম কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো তো নেই, যেমন জি। ঐকমত্য কমিশন ছিল, অন্যান্য কমিশন ছিল। দুঃখিত। যোগাযোগ আছে। জি। আর এখন যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এখন তাদের প্রার্থী বাছাইয়ের হুম, প্রক্রিয়া, মনোনয়ন দেয়া, মনোনয়নগুলোর মধ্যে এক ধরনের সমন্বয় হুম, করা। হুম, কারণ প্রত্যেকটা বড় যে দুটো আ জোট প্রায় তৈরি হয়েছে। হুম, কারণ একটার ক্ষেত্রে বলা হচ্ছে এটা জোট, নির্বাচনের জোট। আরেকটির ক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিক ওই অর্থে জোট কিনা সেটাও স্পষ্ট হচ্ছে না। এগুলির মধ্যে আছেন, কারো বাতিল হয়েছে, আপিল করতে হচ্ছে। হুম, তো এই হুম। প্রক্রিয়ার পরে ২২ তারিখের পরে আমরা আশা করছি। এর মধ্যে আমাদের সাথে কথাবার্তা হচ্ছে। কেউ জি, তো আপনিও উল্লেখ করেছেন, জি। অনেকগুলো দল ইতিমধ্যে তারা প্রচারণার হুম। মধ্যেও গেছেন। ফলে আমরা আশা এনসিপি করছি এবং জামাত ইসলামী অলরেডি বলেছে তারা এই যে প্রচারণা আপনার করবে। হুম। ইসলামী আন্দোলনের পক্ষ বাংলাদেশ থেকেও জি। হুম, বলা হয়েছে। জি। আমি তো আরো ২-১ টা হুম, রাজনৈতিক হুম, দলের নেতাদের সামাজিক মাধ্যমে দেখেছি বলার জি। জন্য। তো আমাদের দিক থেকে যোগাযোগটা আছে। আমরা এই মুহূর্তে উনাদেরকে ওই অর্থে বলছি না। কারণ হুম, হচ্ছে যে উনাদের কতগুলি কাজ আছে, দলের কাজ। এটা তো উনাদের দলের কাজ, উনাদের হুম, নির্বাচন করতে হবে, জিততে হবে। সকলেই তো আসলে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়ে হুম, তাদের মতো করে করতে চান। ফলে এইটা আমরা করব। যে পরবর্তী সময়ে প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে না হলেও যোগাযোগ হবে আমরা আশা করছি। আমরা জি। এটাও আশা করি, ধরুন আমাদের দিক থেকে তো আমরা বলব। কিন্তু রাজনৈতিক দলগুলো তো এর অংশীদার। অবশ্যই। হুম, এর হুম, অংশীদার সবটা আপনি হয়তো ওন হুম, করেন না। কিন্তু হুম, যে মূল জায়গাটা সেটা তো সকলে একমত হন। জি, দেখুন জি। গণভোট করার ব্যাপারে কিন্তু হুম, একটা পার্টি দ্বিতীয় মত দেয়নি। হুম, ঐকমত্য হুম। কমিশনের আলোচনায় সকলে একমত হয়েছেন যে কিন্তু আমি আর যদি এখানে আমি একটু সম্পূরক প্রশ্ন করি সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা যে দলটিকে মনে করেছিলাম যে এই দলটি আমি এনসিপির কথা বলছি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে তারা আ অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা পরিচিত বাংলাদেশের মানুষের কাছে সেভাবেই। কিন্তু তাদের দলটি শেষ যখন স্বাক্ষর করতে গেলেন না, সেটা একটা প্রশ্ন তৈরি করেছিল কিনা এবং পরে আপনি জানেন তারেক রহমান এবং আ বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ
দীর্ঘ বৈঠক করেছেন আপনাদের সাথে। তারা কিন্তু একটা সময় বলেছেন যে, "গণভোটের এতগুলো প্রশ্ন পিএইচডি করলেও অনেকের পড়তে হয় না।" এ ধরনের মন্তব্য করেছেন। এমনকি তারেক রহমান বলেছিলেন যে, এটা নভেম্বরের কথা যদিও, যে, "আলুর ন্যায্য মূল্য পাওয়া অতি গুরুত্বপূর্ণ এর থেকেও।" এই ধরনের যে আলোচনাগুলো এসেছে, এই আলোচনাগুলো আসলে আ মূল যে ফোকাসটা সেটা আপনি যেটা বলছেন, সেখান থেকে আসলে দূরে সরিয়ে দিচ্ছে কিনা বা কোন পার্টিকে ইঙ্গিত করছে কিনা? রাজনীতিতে একদিন অনেক দীর্ঘ সময়। নভেম্বর মাসেরটা আজকে আজকে না মানে এই কথাগুলো হয়েছে যে জানুয়ারি মাসে হ্যাঁ, বলা না হুম, হবে তো। হুম, রাজনীতিতে বিভিন্ন রকম আলোচনা হুম, হবে। তাই না? তবে দেখুন রাজনীতিতে বিভিন্ন আলোচনা হবে। আবার পাশাপাশি সকলের যে আন্তরিক প্রচেষ্টাটা ছিল, হুম, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তারা তাদের রাজনৈতিক নিজস্ব দলের অনেক কর্মসূচি বাদ দিয়ে সংকুচিত করে এই প্রক্রিয়াতে গেছেন। হুম, কারণটা কি? প্রত্যেকেই চাইলেন যে হ্যাঁ, এটা তো হবে, এটা দরকার, এটা করতে হবে। হুম, আমি আমার মতো করে যতটা পারি অংশগ্রহণ করে হুম, সেটাকে আমার মতো করে একটা আকার দিই। হুম, আমার বক্তব্য থাকবো। সেটাই স্বাভাবিক। তার মধ্য দিয়েও কিন্তু আমরা সকলকে একত্রে এক জায়গায় থাকতে দেখেছি। সকলে হুম, ঐক্যবদ্ধভাবেই থেকেছেন। রাজনীতিতে আলোচনার ভিন্ন মত থাকছে। আর আমি একটু ফিরে যাই রিয়াদুলের একটা প্রশ্নে যে ওই প্রতীকী হয়ে ওঠা না ওঠার হুম, বিষয়টা। সরকারের পক্ষ থেকে একটা জিনিস হচ্ছে যে ধরুন যখন একটি রাজনৈতিক শক্তি ক্ষমতায় হুম, থাকে, তখন যেকোনো নির্বাচনে সরকারের সমর্থনের পিছনে কেবলমাত্র সরকারি প্রশাসনিক ব্যবস্থা থাকে না, একটা দলও থাকে। নিশ্চয়ই। হুম, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হুম, অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই। কারণ কি? সে সকল দলের। হুম, আবার শুধু দল দিয়ে বিবেচনা করলে হবে না। এখন কেউ তো বলতেই পারেন যে ৯ মাস তারা আলোচনা করলেন, ৩০ টা দল একমত হইলো, কিছু হুম, ভিন্ন মত থাকলো, সনদ হলো, স্বাক্ষরিত হলো, আবার গণভোট কেন? হুম, আমরা তো সবাই এই রাজনৈতিক দলগুলি করি না। এর বাইরেও তো কিছু হুম। লোক আছে। তো তাদের মতামতটা আমি রি একটু এখানে যদি মানে ইনপুট দিই এভাবে যে রাজনৈতিক দলের প্রার্থীরা আ কার্যক্রম নিষিদ্ধ অথবা বিভিন্ন কারণে এখন প্রার্থীরা নেই সামনে বা পারছেন না, তাদের সমর্থকরা তো আছেন, ভোটাররা তো আছেন হুম, মাঠে। তো তাদের বিষয়টি আপনারা বিবেচনা করেছেন কিনা ভোটের ক্ষেত্রে? বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কথা আমরা বিবেচনা করেছি। আপনি কি দল করেন, কি দল করেন বিবেচিত হয়। হুম, প্রত্যেকের সবার। হুম, প্রত্যেকের। হুম, ১৩ কোটি ভোটারের হিসাবের মধ্যে কি আপনি কখনো দেখেছেন বলা হয়েছে হুম। যে এই ৪.৫ কোটি এই দলের, ওই ৪.৫ কোটি ওই দলের? না আমরা এভাবে তা তা ভাবতে চাইও না। আমরা আলোচনার শেষের দিকে আমি একটা প্রসঙ্গে এই যেতে ক্ষেত্রে চাই শুধু একটা যে কথা আমি বলে জি, রাখি আমি একটা যে প্রশ্ন করতে চাই স্যারের কাছে। বুঝছেন, রিয়াদুল বোধহয় একটা প্রশ্ন জি করেছেন। আমরা নিব। আমরা এটা কথাটা যে শুনি। রাজনৈতিক দলের কথা আপনি বলছেন, হুম, হুম, আপনি কিন্তু বলছেন একটা রাজনৈতিক দল। জি, আপনি বলুন তো ১৬ বছরের ইতিহাস বাদ দিন। হুম, আমি ওই অর্থে হুম, আন্ডারমাইন করার জন্য বলছি না। হুম, যে পরিমাণ নির্বিচার হত্যার সঙ্গে একটি দল সাংগঠনিকভাবে, হুম, আমি কিন্তু বলছি সাংগঠনিকভাবে, কেবল হুম, রাষ্ট্রযন্ত্রের পুলিশ অমুক দিয়ে হত্যাকাণ্ড ঘটেনি। হুম, হয়েছে এমনকি প্রত্যক্ষভাবে ঘোষণা দিয়ে। হুম, সেই দলটা রাজনৈতিক দল বলে বিবেচনা করবেন আপনি? তাদের হুম, সমর্থকদের কথা আমি বলছি, হুম। সমর্থক কিসের বিভিন্ন কারণে মানুষ সমর্থন বা করতে পারে। ভোটার। হুম, ভোটার, না, ভোটার না, হুম, আপনি ভোট তো যেকোনো হুম, শুধুমাত্র ২ টো দল ৩ টো তো ভোট দেয় না। অ অ অনেক দলকে অসংখ্য দেবে। দল আছে হুম, যাদেরকে ভোট দেয়। আমরা হয়তো হুম, সেগুলি নিয়ে পরে বলি যে, "এই দেখেন মাত্র ১০ টা ভোট পেয়েছে।" হুম, ১০ টা ভোট তো পেয়েছে। পেয়েছে। হ্যাঁ। তো অনেক ভোটার তো আছেন যিনি ভোট দিতে যান না। হ্যাঁ, দেন না কাস্টিং হয় না এরকম ভোটও হ আছে। হুম, ফলে আমি হুম, ওই বিবেচনায় আমি বলব বাংলাদেশের সকল নাগরিকই এতে অংশগ্রহণ করার জন্য উন্মুক্ত আছে। আচ্ছা। আমি রিয়াদুল আপনার আপনি আপনার প্রশ্নটা করতে পারেন। হ্যাঁ, আমি স্যার একটা বিষয় যেটা হচ্ছে যে মানুষের কাছে যখন আমরা কথা বলি, অনেকেই এই বিষয়টা আমাদের কাছে জানতে চেয়েছেন কেউ আমার কাছে পার্সোনালি যে এই যে গণভোট হচ্ছে এটা একটা উচ্চমার্গীয় ব্যাপার যে সংস্কার। যে এখানে একজন সাধারণ মানুষ এই সংস্কার থেকে কি পাবে? এই গণভোট থেকে কি পাবে? আপনি বলবেন কিনা যে একজন সাধারণ শ্রমিক বা একজন সাধারণ রিক্সা চালক তিনি আসলে এখানে কি পেতে পারেন? একজন হুম, রিক্সা চালক বলুন, সাধারণ মানুষ বলুক, একজন খামারি বলুন, একজন কৃষক কি পাবেন? আপনি যখনই একটা জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করবেন, হুম, যেখানে দুর্নীতি হবে না। যেমন ধরুন দুর্নীতি দমন কমিশন যদি স্বাধীন হয়, তাহলে ধরেন আমার রিক্সা চালকের সুবিধাটা কি? হুম, আমার রিক্সা চালকের সুবিধাটা হচ্ছে এই যে যখন দুর্নীতি একটা স্বাধীন প্রতিষ্ঠান সরকারের উপর
নজরদারি করবে, হুম। লুণ্ঠনের এই যে অবারিত প্রক্রিয়া সেটা হুম। বন্ধ হবে, অন্ততপক্ষে হ্রাস হবে। হ্রাস হলে কি হবে? তাহলে তার একটা ইমপ্যাক্ট পড়বে ইকোনমিতে, এমপ্লয়মেন্ট তৈরি হুম। হবে। তার যে উন্নয়ন প্রক্রিয়া লুটপাট না হলে মানে আমরা পুরো প্রক্রিয়ার সাথে এটা যুক্ত। যুক্ত থাকতে হবে। হুম। কিংবা ধরেন আপনি যদি আমাকে কেউ বলে যে ভাই বিচার বিভাগ স্বাধীন হলে আমার কি? হুম। এমন কেবল বিচার বিভাগ স্বাধীন হলে এই যে আপনার বিরুদ্ধে যে বেইনসাফিটা হয় সেটা কমবে, অন্ততপক্ষে কমবে। আমরা কি বলেছি? আমরা বলছি যে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টকে নিয়ে যান, উপজেলা পর্যন্ত নিয়ে যান। আজকের দিনে বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে মানুষকে একটা অ্যান্টিসিপেটরি বেইল, আমি হুম। তো প্রথম আলোতে আছি। হুম। এই প্রথম আলোতে আপনাদের খেয়াল আছে হুম। নিশ্চয়ই ২০১৮ সালের নির্বাচনের আগে এই যে কথিত গায়েবী মামলা, আমি হুম। তখন লিখেছিলাম মামলাগুলো গায়েবী, মানুষগুলো নয়। এই হুম। মানুষগুলো রক্ত মাংসের মানুষ। হুম। তাদেরকে শয়ে, শয়ে মাইল অন্ধ একজন মানুষকে ঢাকায় এসে হাইকোর্টে বসে থাকতে হয়েছে অ্যান্টিসিপেটরি বেলের জন্য। তা তো উপজেলায় সেটা পাওয়ার কথা, অন্ততপক্ষে বিভাগে পাওয়ার জি। কথা ছিল। তাহলে বিচার বিভাগ স্বাধীন হলে বিচার বিভাগের যদি এইরকম বিকেন্দ্রীকরণ হয়, আপনার এইটুকু হবে যে ঢাকায় এসে ফতুর হয়ে যেতে হবে না। আচ্ছা। আমি আমরা শেষের দিকে যদি একটু সংক্ষেপে আর কয়েকটা প্রশ্ন আমার ছিল, এটা আমি একটু জানতেই চাই। সেটা হচ্ছে নির্বাচনের আগে অন্যান্য অনেকগুলো বিষয়ের সঙ্গে একটা বিষয় খুবই সামনে আসে, আলোচিত হয়। গণমাধ্যমের ভূমিকা, গণমাধ্যম কিভাবে ভূমিকা রাখতে পারে সেই বিষয়টি। কিন্তু এই সরকারের আমলেই গত খুবই সাম্প্রতিককালে 'প্রথম আলো' সহ আরো বেশ কয়েকটা গণমাধ্যমে আ ভাঙচুর, অগ্নিসংযোগ পর্যন্ত, এবং আপনি জানেন পুরোটাই। এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। এইটা আসলে খুব বড় প্রভাব পড়বে কিনা, এবং আমরা দেখলাম গণমাধ্যম সংস্কার কমিশনের যিনি প্রধান ছিলেন তারও এক ধরনের হতাশা প্রকাশ করেছে এবং পাবলিকলি তিনি করেছেন। এটা আসলে নির্বাচনেও প্রভাব ফেলবে কিনা? নির্বাচনে প্রত্যক্ষভাবে প্রভাব ফেলবে না। কিন্তু আপনি যে ঘটনার কথা উল্লেখ করছেন, জি। 'প্রথম আলো', 'ডেইলি স্টার' বা অন্যান্য প্রতিষ্ঠানের উপর হামলা, এটা তো দুর্ভাগ্যজনক শুধু না, এটা নিন্দনীয় এবং এটা অবশ্যই আমাদের কাছে মনে হচ্ছে, আমার কাছে অন্তত মনে হয় যে এইটা একটা এই অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন রকম যেই ব্যত্যয়গুলো তার হুম। একটা সবচেয়ে বড় ব্যত্যয় বলে আমার মনে হয়েছে। যে এই ঘটনাগুলো প্রতিরোধ করা হুম। যায়নি। পূর্ব থেকে ব্যবস্থা গ্রহণ করা যায়নি, করা উচিত ছিল। আমি মনে করি সেটা একটা বড় রকমের ব্যত্যয়। সরাসরি কি পড়বে? না, সরাসরি নির্বাচনে হয়তো পড়বে না। কিন্তু সরাসরি সবকিছু না পড়লেই যে সেটা আমরা এড়িয়ে যাবো তা তো নয়। হুম। আমাদেরকে তো বিবেচনা করতে হবে যে এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সংবাদ মাধ্যমগুলোর স্বাধীনতার ক্ষেত্রে কিছু বড় রকমের বাধা তৈরি সরকারের হয়েছে। পক্ষে হুম। থেকে আসছে না, কিন্তু হুম। আসছে অন্য জায়গা হুম। থেকে, এবং সেগুলোকে প্রিভেন্ট করার ক্ষেত্রে হুম। এটা একটা বড় রকমের প্রশ্ন থেকে গেল। পাশাপাশি আবার একটু যদি হুম। অ্যালাও করেন আমি জি, আরেকটা কথা নিশ্চয়ই। বলি। প্লিজ। দেখুন, ১৬ বছর ধরে বাংলাদেশের যেই ফ্যাসিবাদী শাসন, ব্যক্তিতান্ত্রিক শাসন, সেক্ষেত্রে গণমাধ্যমগুলোর তো একটা ভূমিকা ছিল সেটাকে বৈধতা দেওয়ার হুম। ক্ষেত্রে। আমি যদি এই প্রশ্নটা করি, আমি এটাকে কোনো অবস্থাতেই হামলা, মামলার কথা দিয়ে বলছি হ্যাঁ, না। বুঝতে পারছি। আমি জি। বলতে চাচ্ছি যে হুম। এই যে এত বড় সময়টা গেল, গণমাধ্যমগুলো কি কোনোভাবে নিজেদের প্রশ্ন করলেন যে ভবিষ্যতে আমরা এটা কিভাবে ঠেকাবো? আমি কাউকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানোর হুম। জন্য বলছি না। বুঝতে পারছি। হুম। আমি বলছি যে আপনি যে আরেকবার এরকম পরিস্থিতির মধ্যে যাবেন না, তার গ্যারান্টি কি? গ্যারান্টি একটা হচ্ছে, আমরা বলছি যে যদি সনদের এই বিষয়গুলো জি। বাস্তবায়িত হয়, হুম। একটা প্রিভেনশন হবে, ইনস্টিটিউশন হবে, কিছু একটা হুম। কিন্তু গণমাধ্যম তো তার নিজের স্বাধীনতা রক্ষা করার জন্য। হুম। তাকেও তো কিছু করতে হবে। আচ্ছা। তারা তারা তা কি তা হুম, করলেন? হুম, হুম। বুঝতে পারছি। মানে তাদের দায়িত্বের জায়গাটা আপনি বলছেন। হ্যাঁ, আ আ আমরা আপনি অনেকগুলো বিষয় বলেছেন যে সরকারের পক্ষ থেকে না, অনেক সময় অন্য কোন জায়গা থেকে আসছে। আপনি এই প্রশ্নটা হচ্ছে যে আমি উত্থাপন করি। অনেকেই অনেক সমালোচনা করেন, আলোচনা করেন। আ এবং গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে প্রসারে আপনাকে নিয়েও অনেক কথা হয়েছে। তো সেগুলোর কোনো উত্তর দিবেন কিনা? অনেকে যারা এই সমালোচনাগুলো বা আলোচনাগুলো সামনে নিয়ে এসেছেন তারা আপনার খুব পরিচিত। তারা বলেন যে উনি আমার স্যার। তারা আপনাকে শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেয়েছেন, কেউ সহকর্মী হিসেবে পেয়েছেন। তাদের মধ্যে এগুলোর তারা জবাব তো সামনাসামনি হয় না কথা। এগুলো গণমাধ্যমে হয়। আজকে আপনি একটা গণমাধ্যমে আপনাকে নিয়েও যে সমালোচনাগুলো এসেছে, এগুলো কোনো মানে জবাব আপনি দিতে চান কিনা? ব্যক্তিগতভাবে আমি কোনো কিছু সমালোচনার জবাব দেব না। আচ্ছা। কারণ আমি একটা দায়িত্বে আছি। আমি দায়িত্ব পালনের ক্ষেত্রে কি ব্যত্যয় ঘটছে সেটা বলুন।
হুম। আমি বরং সেটা আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে কি আমার কোনো অকিঞ্চিতকরতা আছে? থাকতেই পারে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে বলুন যে এটা হুম, সেটা আপনি বলুন যে এটা তাহলে আমি ঠিক করার চেষ্টা করব। হুম, ব্যক্তিগত যে আক্রমণ হুম। সেগুলো এবং আজ সোশ্যাল মিডিয়াতে বেশি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে বেশি। এখন তো ধরুন আ কে সবচেয়ে ডিরেগুলেটেড ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার কথা বলা। হ্যাঁ। যে কেউ যা কিছু বলতে পারে। ফলে ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলি না। ওকে। এবারে আসি একটু গণভোটের সবশেষ প্রশ্ন এটি। যে গণভোটের আমরা কি প্রক্রিয়ায় প্রচার হবে, কারা করতে পারেন, না পারেন বা এটার ব্যাখ্যা বিশ্লেষণ নানা রকম আলোচনা হয়েছে। কিন্তু এরপরেও তো না ভোট জয়ী হওয়ার একটা সুযোগ আছে। কারণ ভোট যখন মানুষের কাছে চাওয়া হচ্ছে, তার কাছে ২ টো অপশন হ্যাঁ অথবা না। এটা হতে পারে কিনা এবং গণভোট যদি পাস হয়, হ্যাঁ হয়, তারপরেও এটি বাস্তবায়নের ক্ষেত্রে আসলে পরের সংসদের যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের আ সদিচ্ছার বিষয় থাকবে কিনা? দ্বিতীয় প্রশ্নটার উত্তর জি, আগে দিই। জি। ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হবে। এটা কিন্তু গণভোটে আছে। আচ্ছা। ১৮০ দিনের মধ্যে তারা এই দায়িত্ব ৬ পালন মাস আরকি। হ্যাঁ। ৬ মাসের মধ্যে। তারা এই দায়িত্ব পালন করবেন। জনগণের ম্যান্ডেট নিয়েই করবে হুম, এবং জনগণ তাদেরকে বলেই দিচ্ছে যে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে হুম, যে সনদ তৈরি হয়েছে যা মানুষের গণভোটের মধ্য দিয়ে হুম, যে সংবিধান সংস্কার পরিষদের কাছে দেয়া হচ্ছে তারা সেটা করবেন এটাই তো আশা করার কথা। এটার কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হয়েছে হুম, কিন্তু। হুম। যেকোনো অবশ্যই। সংসদের অ্যামেন্ডিং পাওয়ার থাকে, অ্যামেন্ডমেন্টের পাওয়ার সেই সঙ্গে কনস্টিটিউশন গাঠনিক ক্ষমতা দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে কেন? কারণ হচ্ছে অন্যথায় যেকোনো রকম সংশোধনী শেষ পর্যন্ত আদালতে প্রশ্নবিদ্ধ হতে পারে। হুম। কিন্তু যে সংসদ জনগণের দ্বারা নির্বাচিত হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে, তারা তার যখন একটা তারা যখন করবে বাস্তবায়ন তখন তাদের একটা ডিফেন্স হ্যাঁ, থাকছে। তো তাহলে আমি মনে করি যে এই জায়গার থেকে এটা হুম। বাস্তবায়নের ক্ষেত্রে এক ধরনের নৈতিক এবং আইনি ভিত্তি তৈরি হয়ে ২ ধরনের ভিত্তির উল্লেখ করেছেন। নৈতিক এবং আইন আইনগত। হ্যাঁ, আর আপনি যে হ্যাঁ, বললেন না ১ম অংশটা যে জি। কিন্তু যদি স্যার না ভোটই হয়। হুম, কিন্তু আ জি। আমি সেই আশঙ্কা এখনো দিছি না। আচ্ছা। আচ্ছা, রিয়াদুল আপনি কিছু বলছিলেন। জি। আমরা একেবারে শেষ প্রান্তে রিয়াদুল বলেন। হ্যাঁ, হ্যাঁ, একদম ছোট্ট করে বলি যে আমরা জানি যে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট আপনারা বলেছিলেন এটাকে জেন্টলম্যান এগ্রিমেন্ট হিসেবে ঐক্যমত্য কমিশনের আলোচনায় যে আগামী সংসদ নির্বাচনে সব দল তার ৫% প্রার্থী নারী প্রার্থী দেবে। কিন্তু আমরা দেখলাম এখনো প্রার্থীতা একদম ফাইনাল হয়নি। প্রায় কোন দলই সেই প্রতিশ্রুতি জেন্টলম্যান এগ্রিমেন্টটা রাখেনি। তাহলে আমরা আসলে কতটুকু আশা করতে পারি যে যে এতগুলো সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হবে? স্যার কিছু বলবেন কিনা? আমরা ভরসা করতে পারি এই কারণে যে ওটা ছিল অলিখিত জেন্টলম্যানস লিখিত এই অর্থে ওইখানেও বলা হয়েছিল এটা বাধ্যতামূলক নয়। আচ্ছা, আচ্ছা। আপনারা চেষ্টা করবেন, হুম, বলবেন, করবেন এইটা। অনেক রাজনৈতিক দল তখনই বলেছে আমরা করব না কিন্তু। হুম। তারা আচ্ছা। সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। ওই হুম। আলোচনায় সরাসরি বলেছেন। সরাসরি আমরা এটা করব হুম, না এখন। হুম। পারব না ভাই। আচ্ছা। ঠিক আছে। কিন্তু যখন আপনি জনগণের এই হুম। সম্মতির ভিত্তিতে একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হুম। যাবেন, তখন এক ধরনের বাধ্যবাধকতা রাজনৈতিক দলের উপর তৈরি হ্যাঁ, হবেই। আপনি বলেছেন যে এটা হচ্ছে আইনগত এবং নৈতিক ২ নৈতিক। দিক থেকে বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। রিয়াদ আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আজকে গণভোট নিয়ে আলোচনা হলো। এই সময়ের রাজনৈতিক নানা বাস্তবতা নিয়ে আমরা আলোচনা করেছি এবং এজন্য আমাদেরকে সময় দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সঙ্গে ছিলেন রিয়াদুল করিম জ্যেষ্ঠ প্রতিবেদক প্রথম আলো। এছাড়াও দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি প্রতি রবি থেকে বৃহস্পতিবার এই আয়োজন প্রথম আলোর বার্তা কক্ষ দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।